আমার দেশ সোনালী ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা। আমার দেশ সোনালী ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা। ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরের সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আজমেরি মুমু। আধুনিক কৃষি শিক্ষা, খামার ব্যবস্থাপনা ও লাক্সি কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য। সবুজ বাংলা, সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান, কৃষকের ভাগ্য বদলে অনুপ্রেরণা যোগানো অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রাণী সম্পদ প্রদর্শনী 2022-এর উপর বিশেষ প্রতিবেদন। কুমিল্লার মেঘনা উপজেলার ওমরাকান্দা গ্রামের মেঘনা নদীর উপর ব্রিজের নিচে খাঁচায় মাছ চাষের উপর এক্সক্লুসিভ প্রতিবেদন। এছাড়াও জয়মন্টবের মাসুদ খানের কলাক্ষেতে সমস্যার সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদন। শুরুতেই বিশেষ প্রতিবেদন। সবুজ বাংলা। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অপরদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গত 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল প্রাণী সম্পদ প্রদর্শনী 2022। তো চলুন কি ধরনের গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া, উট, কুকুর ও বিভিন্ন ধরনের পাখির প্রদর্শনী হয় তার উপর নির্মিত প্রতিবেদনটি দেখি। রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মহা ধুমধামের সঙ্গে গত 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল প্রাণী সম্পদ প্রদর্শনী 2022। এই কার্যক্রমটা সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার অনুষ্ঠানটা মূলত এখানে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার ভেতরে, বিশেষ করে ঢাকা মহানগরের ভেতর ও পাশের কেরানীগঞ্জ, সাভার, নবাবগঞ্জ, ডেমরা, রূপগঞ্জ উপজেলার গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, কবুতর, উট, কুকুর, ঘোড়ার খামারিরা এই মেলায় অংশগ্রহণ করেন। খামারিদের পাশাপাশি প্রাণী সম্পদের ঔষধ, খাবার ও ইকুইপমেন্ট সাপ্লাই ব্যবসায়ীগণরাও অংশগ্রহণ করেন এই মেলায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব সম রেজাউল করিম। আজকে আমাদের প্রাণী সম্পদ খাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 80 লক্ষ মানুষ কাজ করছেন। এই 80 লক্ষ মানুষের প্রকারান্তরে আরো একটি সেক্টর রয়েছে, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ কিন্তু এই সেক্টরে কাজ করছেন। তাহলে আমাদের বেকারত্ব দূর হচ্ছে, কর্মোদ্যোক্তা হচ্ছে, সক্ষমতা আসছে, গ্রামীণ অর্থনীতি সবল হচ্ছে, খাবারের চাহিদা মেটাচ্ছে, পুষ্টি আমিষ খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এই সেক্টরটা এত গুরুত্বপূর্ণ সেক্টর, যার আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় উপযোগিতার কথা বললাম। আজকে আমাদের সকলকে মিলে নিজ উদ্যোগে এই সেক্টরকে বিকশিত করার জন্য ভূমিকা রাখতে হবে। যেটা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস প্রাণী সম্পদ খাত হবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহত্তর খাত। প্রাণী সম্পদ খাত হবে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়িয়ে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার জন্য খাত। প্রাণী সম্পদ খাত হবে মানুষের খাবারের চাহিদা মেটাবার সবচেয়ে বড় খাত। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ কাজ করব। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকার থেকে আলোর দীপ্তিময় জায়গায় পৌঁছে যেতে অপ্রতিরোধ্য গতি নিয়ে যেভাবে এগিয়ে চলছে, এই গতিকে আমরা সঙ্গী সারথি হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে মিলে ভূমিকা রাখতে হবে। আসুন, আপনাদের কি কি সমস্যা আছে আমরা বসে সে সমস্যার সমাধান করব। আপনাদের কোন কোন খাতে সহযোগিতা দরকার, কি রিসার্চের দরকার, বা আপনাদের কোন সৃষ্টিকে সরকার কাজে লাগাতে পারে, আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, আর সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মঞ্জুর মোহাম্মদ শাহজাদা। আমি আশা করব
আমাদের সেই মিডিয়াতে, সেই ইলেকট্রনিক প্রচার মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সবাই সম্মিলিত হয়ে এগিয়ে এসে আমরা যে আমাদের নিরাপদ প্রাণীজ পুষ্টি সেবা প্রাণী সম্পদ ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে আপনারা আরো ব্যবহার করবেন। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মন্ত্রী ঘুরে ঘুরে মেলার স্টল ও প্রাণী প্রদর্শন করেন। স্টলগুলোতে শোভা পাচ্ছিল গরু, ছাগল, মুরগি ও কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি। এই মেলাতে গরুর জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন আবশ্যক হিসেবে সরকারি সাফার ডেইরি ফার্ম, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স ও ব্র্যাকের কৃত্রিম প্রজনন সংস্থা তারা আসে ও সুন্দর সুন্দর মেসেজ দেয়। আপনি জানেন যে আমাদের এখন অ্যানিম্যাল জেনেটিক্সে আমরা একটা ল্যাবরেটরি ওপেন করেছি, সেখানে আমরা বুল এক্সটেনশন মেনটেন করছি এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস সেখান থেকে দিচ্ছি। আস্তে আস্তে অ্যাক্রস অল দ্য স্পেসিসে আমরা কিন্তু জেনেটিক রিসার্চ করব এবং থ্রু জার্নি মানে ফুড ভ্যালু চেনে সর্বক্ষেত্রে, বিশেষ করে কমিউনিকেশন, টেকনোলজি, অল কাইন্ড ইনপুট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ভ্যাকসিন, তারপরে আপনার আফটার হারভেস্ট, বিশেষ করে ফুড প্রসেসিং এবং দোকানে বিক্রি পর্যন্ত আমরা কিন্তু নিয়ে যাচ্ছি। এই স্টলে প্রদর্শন করছি আল্ট্রাসোনোগ্রাম মেশিন, মোবাইল মাইক্রোস্কোপ, আমাদের হিট ডিটেক্টর মেশিন, আমাদের ডিজিটাল এআই গান থেকে শুরু করে আমরা লেটেস্ট প্রযুক্তির যত রকম প্রোডাক্ট আছে এবং সলিউশন আছে যা আমাদের উপকারে আসবে তা প্রদর্শন করছি, যাতে খামারিরা এই সেবাটুকু পায়। এই মুহূর্তে আমাদের যে জিনিসগুলো বেশি দরকার সেটা হলো ইনোভেটিভ টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারে আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। এর ভিতরে অ্যানিম্যাল হেলথের কমপ্লিট সলিউশন আছে। কমপ্লিট সলিউশন যদি আমরা দেখি যে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বাচ্চা রেয়ারিংয়ের জন্য আমার ফিড দরকার, নিউট্রিশন দরকার, পরবর্তীতে এখানে ওষুধ দরকার, ডায়াগনোসিসের জন্য ল্যাবরেটরি সেটার দরকার, এবং আমার যে টেকনোলজি আছে বিভিন্ন আধুনিক টেকনোলজি আমরা ডিটেক্টর মেশিন আমরা নিয়ে আসছি, যার মাধ্যমে অ্যাকুরেটলি আমরা কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ সারা বাংলাদেশের 64টি জেলায় গুণগত মানের সিমেন্ট পৌঁছে দিচ্ছে এবং উন্নত জাতের সিমেন্ট সরবরাহ করছে। দক্ষ কর্মী তৈরি এবং তার মধ্য দিয়ে আমরা একেবারে রুট লেভেল পর্যন্ত খামারিদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা মেলা উপলক্ষে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন লাম্পিভ্যাক্স 30% ডিসকাউন্ট অফার করেছি খামারি ভাইদের জন্য। খামারিদের খামারে এখন বেশি বেশি প্রয়োজন টেকনোলজির, তাই 2 থেকে 3টা এ ধরনের স্টলও আমাদের চোখে পড়ে। এটা 78,000 টাকা, এটা কিন্তু অটো সেন্সার, গরু আসলে চালু হবে, গরু চলে গেলে একা বন্ধ হয়ে যাবে এবং এটা রিভার্স করবে। প্রথমবারে যদি এই পাশে করে তারপরে এই পাশে। এটা মিল্কিং পার্লার, অটোমেটিক মিল্কিং পার্লার। গরু একাই চলে আসবে, দুধ দোয়ানো হবে, দুধ দোয়ানোর পরে বার থেকে একাই খুলে যাবে, কোন গাভী কতটুকু দুধ দিল এবং এই দুধটা কুলিং ট্যাঙ্কে সরকার চলে, সেখান থেকে আপনি বাজার করতে পারবেন। অনেকে শখ করে পাখি পালন করেন। পাখি আর কবুতরের ছিল উল্লেখ করার মতো বেশ কয়েকটা স্টল। যে দেশে 86% কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষকের মূল্যায়ন মনে করেন যতদিন পর্যন্ত সংসদে না হবে ততদিন দেশ উন্নয়ন পক্ষে সম্ভব না, দেশে কিনেও সম্ভব না। আমি আশা করব এই মেলার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকার এবং সরকারি কর্মকর্তারা এবং আমাদের মতো খেটে খাওয়া কৃষকগুলোকে মূল্যায়ন করবে। বাংলাদেশের ঐতিহ্য ঘোড়া। অনেকে বাণিজ্যিক ভিত্তিতে এখন ঘোড়ার খামার শুরু করেছেন। খামারে ঘোড়া লালন পালনের পাশাপাশি ঘোড়া বিক্রিও করেন তারা। রাজাবাড়ি ঘোড়া ইউজ করে, আর্মিরাও ঘোড়া ইউজ করে, আনসার ঘোড়া ইউজ করে। বাংলাদেশ যদি গভর্নমেন্ট আমাদের হেল্প করে যে একটা এনওসি দেয়, বাইরে থেকে লিগেলি আমরা ঘোড়া নিয়ে আসতে পারি কিংবা আমাদের একটা ফার্ম করার লিগেলি করতে দেয়, তাহলে আমরা অনেক দূর আগে যাবো। এখন অনেকেই বাড়িতে কুকুর ও বেড়াল পোষেন। কেউ কেউ এখন কুকুর আর বেড়ালের খামার করে সেখানে কুকুর ও বেড়ালের বাচ্চা উৎপাদন করছেন এবং তা বিক্রিও করছেন। আমাদের ফার্মের থেকে আমরা ওই আমাদের ঘরে হওয়া একটা ক্রস শাহিওয়াল বাচ্চা, এটার ওজন এখনই আপনার 1050 কেজি, আর একটা মীর কাদিমি ষাঁড় মধ্যে এখন পর্যন্ত ঢাকার সবচেয়ে বড় ব্রিডার আশা গরু। সারা দিন ব্যাপী আগত দর্শকদের আনন্দ দিয়েছিল মরুভূমির উট, দুম্বা, গাড়ল, ভেড়া, ইমু পাখি আর হাতি। বিকেলে
খামারিদের প্রদর্শনীতে নিয়ে আসা গাভী, ষাঁড়, উট, ঘোড়া নিয়ে একটি র্যাম্প বা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। গরু উঠবে, কেউ কোনো ধরনের ছোটাছুটি করবেন না, কারণ গরু ছোটাছুটি করলে তারাও সমস্যা। আপনারা তাদেরকে পছন্দ হলে হাততালি দিয়ে সাধুবাদ জানাতে পারেন। এগুলো রেসের ঘোড়া, হ্যাঁ ব্রিড করছেন, বাহ গুড, খুব ভালো। জানেন যে পাবনা, ময়মনসিংহ, ওদিকে সিরাজগঞ্জ, ঈশ্বরদী, ওই জায়গাগুলোতে রেস মানে স্থানীয় পর্যায়ে ঘোড়ার দৌড় হয়, ঘোড় দৌড় যাকে বলে স্থানীয় পর্যায়ে। তো সেই জায়গায় তারা অলরেডি ব্রিড শুরু করেছে। আপনি কি সাকসেসফুল হয়েছেন? আমাদের মন্ত্রণালয় আমাদেরকে ভ্রাম্যমাণ সেল সেন্টারের মাধ্যমে বিক্রি করার একটা সুযোগ দিয়েছে, তারপর আমরা এই ক্ষতিকে পোষায় উঠতে পারিনি। আমরা চেষ্টা করতেছি এই ক্ষতির থেকে আমরা উঠতে পারি কিনা, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। এটা কিন্তু মা ছিল, কিন্তু আমাদের এশিয়ায় যখন আমরা সিমেন্ট কানাডার যে সিমেন্ট আমরা নিয়ে আসে ইম্পোর্ট করছিলাম, সেই সিমেন্ট নিয়ে আসে আমরা অনেকগুলো খামারিকে দিয়েছিলাম আমাদের এআই কর্মীর মাধ্যমে। তখন অনেক ভালো ভালো বাছুর আসছিল, একটা সিমেন্ট দিয়েই কনসেপ্ট করছে নাম্বার 1, নাম্বার 2 হলো এটা গুণগত মান সম্পূর্ণ একটা বাছুর সে পাবে আমাদের কাছ থেকে। এই প্রাণী প্রদর্শনী 2022-এর আয়োজন করেছিল প্রাণী সম্পদ অধিদপ্তর, আর সহযোগিতা করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDFA এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICC। মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থী ও সারা দেশের শুভানুধ্যায়ী সবারই দাবি এই ধরনের মেলা আরও বেশি বেশি আড়ম্বরের সঙ্গে আয়োজন হওয়া দরকার, যাতে দেশের সকল খামারি ঢাকাতে ও নিজ নিজ জেলা উপজেলায় অংশগ্রহণ করতে পারেন। তথ্য ও জ্ঞান নিয়ে আমাদের প্রাণী সম্পদ সামনে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা আমাদের সবার। সবুজ বাংলা। প্রিয় দর্শক, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের উমরাকান্দা গ্রামের খাঁচায় মাছ চাষ প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। তো চলুন মেঘনা ব্রিজের নিচ থেকে ঘুরে আসি। বাংলাদেশে খাঁচায় মাছ চাষ নতুন হলেও এশিয়ার কিছু দেশ যেমন চীন, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং নেপালে এর প্রচলন বেশ প্রাচীন। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হল তাইওয়ান। সে দেশে 50 থেকে 100 গ্রাম ওজনের তেলাপিয়া খাঁচায় মজুত করে 50 থেকে 600 গ্রাম ওজনের তেলাপিয়া উৎপাদন করে ফিলেট আকারে রপ্তানি করা হয়। দেশটি উচ্চ গুণগত মানের তেলাপিয়ার ফিলেট রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে। বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ উৎপাদনকে বাংলাদেশে 1977 সালে সর্বপ্রথম জাতীয় উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়। 1978 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও মৎস্য অধিদপ্তর বাংলাদেশ পরীক্ষামূলকভাবে খাঁচায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে সফলতার সাথে খাঁচায় মাছ চাষের এ অধ্যায় শুরু হয় চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীতে। এজন্য এখানকার ব্যবস্থাপনা ও উৎপাদন মডেলকে খাঁচায় মাছ চাষের ডাকাতিয়া মডেল নামে অভিহিত করা হয়। আর এ ব্যবস্থাপনার অনুকরণে দেশের বিভিন্ন স্থানে খাঁচায় মাছ চাষ প্রযুক্তিটি ধীরে ধীরে প্রসার লাভ করছে। ডাকাতিয়া নদীতে খাঁচাগুলো 20 ফুট বাই 20 ফুট ফ্রেম তৈরি করে ড্রামের সাহায্যে ভাসমান রাখা হয় এবং একটি খাঁচার সাথে অন্যটি পার্শ্বভাবে সংযুক্ত করা হয়। ফলে নদীর পাড় থেকে সুবিধাজনক গভীরতা যেখানে শুরু, সেখান থেকে নদীর ভেতরের দিকে 20 ফুট পর্যন্ত খাঁচা বিস্তৃত হয়। ফ্রেমের অবয়ব নির্ভর করবে কোন পরিবেশে খাঁচা স্থাপন করা হবে তার উপর। পুকুরের পরিবেশে যেখানে পানির কোনো স্রোত বা প্রবাহ নেই, সেখানে PVC পাইপ, বাঁশ ইত্যাদি দিয়ে ফ্রেম তৈরি করলেও চলবে। কিন্তু যেখানে স্রোত বা বিভিন্ন মাত্রার প্রবাহ বিদ্যমান, সেখানে খাঁচার ফ্রেম অবশ্যই মজবুত
ও শক্ত হওয়া প্রয়োজন। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দায় স্থাপিত মেঘনা ব্রিজের নিচে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী সানাউল্লাহ শিকদার মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ও কারিগরি ব্যবস্থাপনায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। আমরা প্রথমত আপনার আমাদের এই লুটেরচর ইউনিয়নেই প্রথম আপনার এই প্লাবন ভূমিতে মাছের চাষ এটা আরম্ভ করি। ওই যে সামনে আপনারা হয়তো দেখেছেন, ওইখানে কাজ করার পরে বিগত 3 বছর আগে আমরা ওইখানে কাজ করছি, কিন্তু লোকালি কিছু সমস্যার কারণে আমরা খুব একটা করে উঠতে পারিনি। এরই মধ্যে আমি এই যে হাফার পদ্ধতিতে খাঁচা পদ্ধতিতে মাছের চাষের ব্যাপারে উপজেলা থেকে বা সরকারের বিভিন্ন প্রোগ্রাম চাঁদপুর থেকে ডাকাতিয়া নদীতে করতেছে, ওইগুলি দেখলাম। দেখার পরে আসলে মূলত এই খাঁচা পদ্ধতিতে যে মাছের চাষটা এটা আমি ওইখান থেকে দেখেই শুরু করলাম। প্রিলিমিনারি নিজে 2-1টা খাঁচা করার পরে সরকারিভাবেও আমি যোগাযোগ করলাম মৎস্য অধিদপ্তরে। ওখান থেকে আমাদেরকে মানে প্রতি দল হিসাবে এই 20টা খাঁচা করে মোট এই পর্যন্ত বোধহয় আমাদের 60টা খাঁচা দেওয়া হয়েছে। খাঁচায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ব্যয়বহুল ও বাণিজ্যিক চাষ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কাজে উদ্যোক্তাকে অবশ্যই সকল প্রকার ব্যয় বহন করার ক্ষমতা থাকতে হবে। এ কাজে অংশগ্রহণকারী উদ্যোক্তাগণকে প্রযুক্তিগত কারণে প্রথম দিকে বেশি পরিমাণ বিনিয়োগ করতে হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে লাভবান হতে হয়। সবুজ বাংলা। মানিকগঞ্জ জেলার জয়মন্টপের মাসুদ খান কলা ক্ষেত করেছেন, কলা গাছে মোচা আসা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের মাসুদ খান এই মাঠের পাশের 26% জমিতে কলার ক্ষেত করেছেন। দূর থেকে দেখলে মনে হয় কলা বাগানে প্রচুর কলা হয়েছে, কিন্তু আসলে তা নয়। কলা বাগানের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কলার কাঁধি ছোট হচ্ছে, মোচা সুন্দর হচ্ছে না, পাশের ছোট চারা গাছের সংখ্যা বেড়ে গিয়ে মূল গাছগুলো বড় ও মোটা হচ্ছে না। আমি এখানে জায়গা এক পাখি 26%, আমার খরচ হয়েছে মাত্র 35,000 টাকা। আমার বাগানে গাছে অনেক জোর কম, কি কি মেডিসিন লাগবো এটা আমাকে বলে দেন, আমি নতুন কৃষক। আপনার পুরো বাগান আমরা ঘুরে দেখলাম, বিভিন্ন রকম সমস্যা আছে। যেমন কলার একটা আছে সিগাটোকা রোগ আছে, এই যে পাতার মধ্যে দেখা যাচ্ছে। আর একটা হলো পানামা উইল্ট, যেটার মধ্যে আপনার প্রচুর পাতাগুলো শুকায় ঝরে যাচ্ছে। আসলে এটার মধ্যে কি পানামা উইল্ট হইলে পাতা ঝরে যাবে, এক পর্যায়ে এখান থেকে কোনো কলা পাবেন না। কারণ হলো কি গাছের পাতা যখন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে গাছটা পাতা সব শেষ হয়ে যাবে, থোরটা বের হবে না। সেক্ষেত্রে আপনার একটা প্রোডাক্ট আছে ব্লিটক্স অথবা ব্যাকটাপ, 2টা অল্টারনেটিভ স্প্রে দিবেন। আপনি দেখবেন একবার গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে দিবেন, সেক্ষেত্রে পানামা উইল্ট যে সমস্যাটা এটা সেরে যাবে আশা করতেছি। আরেকটা আছে যেটা সিগাটোকার কথা বলছি, সিগাটোকার অবস্থাও খুব খারাপ, কারণ গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কেব্রিওটপ একটা ছত্রাকনাশক আছে, আপনি একবার ফুল আসার আগে বা গাছ যখন বাড়ন্ত অবস্থায় আছে আপনার এখনই উপযুক্ত সময় ভালোভাবে পুরা জমিতে স্প্রে করে দিবেন গাছের মধ্যে, পাতা সহ কাণ্ডের মধ্যে, তাতে আপনার সিগাটোকার সমস্যা কমে যাবে। আরেকটা হবে যখন থোড় বের হওয়ার পরে বা কলাটা বের হওয়ার পরেও আপনি কেব্রিওটপটা 2বার স্প্রে করবেন, ঠিক আছে? তাতে হবে কি আপনার এই সমস্যা হবে না এবং কলাটাও দেখবেন রোগমুক্ত, খুব সুস্থ স্বাভাবিক একটা কলা ছড়া বের হবে আপনার। 5টা ধাপ আছে, যদি প্রথম ধাপ থেকেই এটা কন্ট্রোল করা যায় তাহলে আপনার বাগানের এই ভয়াবহ অবস্থাটা হতো না। আপনার ওই যে পাতাটা দেখতেছেন ওই রকম অবস্থা চলে যাবে। কিন্তু যদি আপনি প্রথম ধাপটা যদি আইডেন্টিফাই করতে পারতেন এবং সেই অনুযায়ী যদি নাভারা বা ক্যাব্রিওটপ এগুলো স্প্রে করতেন, তাহলে আপনার এই যে বিভিন্ন গাছে আমি যে একদম লাস্ট স্টেজ দেখতেছি এই স্টেজটা আপনার দেখতে হতো না এবং আপনার গাছটা আরো সুন্দর হতো। কলার একটি বাগান করতে হলে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়, তা না হলে বাণিজ্যিক কলার বাগান গড়ে তোলা সম্ভব নয়। কলা গাছ লাগানোর পরে কোনো পাতা কাটা যাবে না, আবার একটা সামান্য রুগা পাতা রাখা যাবে না। সেই হিসাবে একটা কলা গাছে 12টা থেকে 16টা পাতা থাকতে হবে। আর এই যে পাতা আছে এটার একটাও রাখা যাবে না যদি রোগা হয়।
আর যদি সুস্থ থাকে একটাও কাটা যাবে না। এই হলো কলার নিয়ম। মরা পাতাটা যে কাটা, এটা এখানে কাটা যাবে না, কাটতে হবে 2-3 ইঞ্চি দূরে, মানে দূরে না, প্রত্যেকটা 2-3 ইঞ্চি দূরে। এখানে 2 জাতের রোগ আছে, একটা পানামা, এই যে ধুলে পড়ছে নিচে, এটার কোনো চিকিৎসা নেই। আরেকটা হচ্ছে সিগাটোকা, এই যে পাতায় দাগ পড়ছে। এই 2টার জন্যই আমরা ওষুধ দিয়ে যাবো। ওষুধ দিতে হবে। সার দেওয়ার ক্ষেত্রে কলা গাছের গোড়ায় এত কোবানোর দরকার নাই, সাইড দিয়ে কোবাইয়া অনেক সময় মাটিটা উপরে দিলে হবে। আগে একটা সময় ছিল কেবলই কলা লাগিয়ে রাখলেই কয়েক বছর ধরে কলা পাওয়া যেত, কিন্তু বাণিজ্যিক কলা বাগানটা আসলে তেমন নয়। এ বাগানেও অন্যান্য ক্ষেত খন্দের মতো লেগে থেকে পরিচর্যা করতে হবে, আর তখনই আসবে সফলতা। আমরা সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। প্রিয় দর্শক, মাসুদ খান আমাদেরকে তার সমস্যার কথা জানিয়েছিলেন। আমরা তার সমস্যার সমাধান দেবার চেষ্টা করেছি। এবার জানাবার পালা আপনার। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1-5 ও 019388350809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gajetv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আপনারা আগামী পর্বে দেখবেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ফার্ম হাউস এগ্রো, আল্লাহদান গরুর ফার্ম ও আজাদ এগ্রো ফার্মের উপর বিশেষ প্রতিবেদন। দিনাজপুরে থাই পেয়ারা চাষের উপর সংবাদ প্রতিবেদন। এছাড়া মানিকগঞ্জের জয়মন্টপের ওসমান গনির টমেটো ক্ষেতের সমস্যার সমাধান নিয়ে সরেজমিন প্রতিবেদন। সবুজ বাংলা সম্পদে ভরা।